সমস্ত ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভারতের স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার বিপ্লবীর ত্যাগ এবং আত্মবলিদানের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। তাই আজকের আলোচনা সেই বিষয়গুলোর উপর নয়, বরং স্বাধীনতা দিবসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন একটি বিষয়ের উপরে যা প্রত্যেকটা ভারতবাসীর জানা অত্যন্ত জরুরি। তা চলুন শুরু করা যাক। সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মায়ের মৃত্যু হয়, তবে সেই দিনটাকে কি হিসেবে উদযাপন করা হয়? জন্মদিন হিসেবে না মৃত্যুদিন হিসেবে? এই পরিস্থিতিটাকে বলা হয় ধর্মসংকট। এমন পরিস্থিতিতে অবশ্যই জন্মদিনটাকে উদযাপন করা হয়, কিন্তু তার পাশাপাশি সন্তানকে তার মায়ের আত্মবলিদানও স্মরণ করিয়ে দিতে হয়। 1947-এর 15ই আগস্ট এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই একই দিনে আমাদের ভারত মাতা খণ্ডিতও হয়েছে। তাই স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে এই কথাটিও আমাদের স্মরণ রাখা উচিত। যত বিপ্লবী এবং যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা প্রত্যেকেই অখণ্ড ভারত মায়ের জন্য লড়াই করেছিল। ভেবে দেখুন, মাকে খণ্ডিত করার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, বাস্তবিক অর্থে কি আমাদের বিপ্লবীদের প্রাণের আহুতি সার্থক হয়েছে? কখনো আফগানিস্তান আমাদের থেকে বেরিয়ে গেছে, কখনো নেপাল, তো কখনো শ্রীলঙ্কা। এই দেশকে বাড়তে কেউ কখনো দেখেনি। আমরা শুধু ভারত মাকে ছোট হতেই দেখেছি। সন্তান হিসেবে যদি মায়ের এই অঙ্গ বিচ্ছেদের যন্ত্রণা আমরা অনুভব না করি, তবে কেমন সন্তান? তাই আজকের দিনে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি এই অখণ্ড ভারত মায়ের চিত্রটিও আমাদের স্মরণ রাখা উচিত এবং অখণ্ড ভারতের সংকল্প গ্রহণ করা উচিত। এখন প্রশ্ন হতে পারে, এই যে অখণ্ড ভারত কথাটা বলা হচ্ছে, এটা কি বাস্তবে কোনোদিন হওয়া সম্ভব, না শুধুই এটা একটা অবাস্তব কল্পনা? তা চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। ভারতে যেমন ইংরেজরা শাসন করত, একইভাবে জার্মান দেশটিও ইংরেজরা শাসন করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিদের স্বাধীনতা দিয়ে চলে আসার সময় ভারতের মতো জার্মান দেশটিকেও ব্রিটিশরা দুই ভাগ করে দেয়। ভারতের মতো এই দেশটি শুধুমাত্র কাটা তার দিয়ে ভাগ হয়নি, এই দেশটি ভাগ করে মাঝখানে প্রাচীর তুলে দেওয়া হয়। পুরো পৃথিবী দেশভাগের এই ঘটনাটিকে একটা সেটেলড ফ্যাক্ট হিসেবে মেনে নেয়নি শুধুমাত্র জার্মানির সাধারণ মানুষরা। আর তার জন্যই দেশভাগের প্রায় 50 বছর পরে 1989 সালে জার্মানির নাগরিকরা এই প্রাচীরটাকে ভেঙে ফেলে। চলুন এমন আরেকটি দৃষ্টান্ত দেখা যাক। ইহুদিরা হাজার হাজার বছর ধরে অত্যাচারিত হয়। হিটলারের আগেও এরা গণহত্যার শিকার হয়, কিন্তু হিটলারের সময় তা অনেক বড় আকার ধারণ করে। হিটলারের ইহুদি গণহত্যার পরে মাত্র লাখখানেক ইহুদি বেঁচে ছিল। এই পরিস্থিতিতে ইহুদিদের ইসরায়েল দখল করা এবং নিজেদের জন্য একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা পুরো পৃথিবীর কাছে একটা অবাস্তব ঘটনা ছিল। কিন্তু ইহুদিদের বদ্ধপরিকর মনোভাব এবং সংকল্পের দৃঢ়তার জন্য পুরো পৃথিবীর কাছে যেটা অবাস্তব বলে মনে হয়েছিল 1948 সালে, সেটাই বাস্তব রূপ নিতে দেখা যায়। চলুন এমনই আরেকটা উদাহরণ দেখা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মুসলিম লীগের পাকিস্তানের দাবি জোরালো হচ্ছিল, এই ব্যাপারে জওহরলাল নেহরুকে কিছু জিজ্ঞেস করলে তিনি বলতেন, দোজ হু আর টকিং অ্যাবাউট দ্য ডিভিশন অফ ইন্ডিয়া আর লিভিং ইন আ প্যারাডাইস অফ ফুল। অর্থাৎ যারা দেশভাগ নিয়ে কথা বলছে, তারা প্রত্যেকে মূর্খের স্বর্গে বাস করছে। গান্ধীজি বলতেন, আমি বেঁচে থাকতে কখনো ভারত ভাগ হতে দেব না। ভারত ভাগ হলে আমার মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে। 1200 বছরের মুসলমান শাসনও ভারতকে ভাগ করতে পারেনি, তাই ব্রিটিশদেরও আমরা এই দেশ ভাগ করতে দেব না। তাছাড়া লর্ড ওয়েভেলও ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন দ্যাট গড হ্যাজ মেড ইন্ডিয়া ওয়ান, হু আর ওয়ে টু ডিভাইড ইট। তাছাড়া ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ একটা বই লেখেন, বইটার নাম ইন্ডিয়া ডিভাইডেড। এই বইটাতে সমস্ত কারণগুলো দেওয়া আছে যে কারণে ভারত ভাগ কোনোদিন সম্ভব নয়। ভারত ভাগ যে সম্পূর্ণ অবাস্তব একটা কল্পনা, এই বিষয়গুলোর উপরে বইটাতে অনেক কথা লেখা হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ভারত ভাগের মাত্র 6 মাস আগে পর্যন্ত পুরো ভারতবাসীর কাছে ভারত ভাগ একটা সম্পূর্ণ অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। রাজেন্দ্র প্রসাদের বইয়ের সবকটা কপিও বিক্রি হয়নি। তার আগেই 1947-এর 3রা জুলাই ভারত ভাগের এই অবাস্তব ঘটনাটি বাস্তব হয়ে যায়। যে গান্ধীজি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে দেশভাগ হতে দেব না, সেই গান্ধীজি জীবিত থাকা অবস্থায় ভারতবাসীর দেশকে ভাগ হতে দেখেছে। 1942 সালে পণ্ডিত নেহেরু বলেছিলেন যে যারা দেশভাগের কথা বলছে, তারা প্রত্যেকে মূর্খের স্বর্গে বাস করছে। মাত্র 5 বছরের মধ্যেই পণ্ডিত মশাই নিজেই মূর্খ হয়ে গেলেন এবং দেশভাগের পরে বলা শুরু করলেন যে নাও ইট ইজ আ সেটেলড ফ্যাক্ট, অর্থাৎ আর কিচ্ছু করার নেই। অর্থাৎ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা একটা সময় পুরো পৃথিবীর কাছে অবাস্তব বলে মনে হয়েছিল, কিন্তু পরে তা বাস্তবে রূপ নিয়েছে। তেমনি অখণ্ড ভারতও কোনো অবাস্তব কল্পনা নয়। তবে আমাদের মনে হতে পারে যে দেশ ভাগ হয়েছে প্রায় দীর্ঘ 75 বছর হয়ে গেছে। এত দীর্ঘ সময়ের পরে কি করে এটা সম্ভব? মনে রাখবেন, একটা ব্যক্তির জীবনে 75 বছর অনেক বড় মনে হলেও একটা রাষ্ট্র বা জাতির জীবনে 75 বছর কিছুই নয়। ব্যক্তি এবং রাষ্ট্রের সময়ের মাপদণ্ড কখনো এক হতে পারে না। ভারতের ইতিহাস, ভারতের সংস্কৃতি কয়েক হাজার বছরের পুরনো। ভেবে দেখুন, এত হাজার হাজার বছরে যত পরিবর্তন হয়েছে, এই সব পরিবর্তনগুলো কি স্থায়ী হয়েছে?
যদি না হয়ে থাকে তাহলে মাত্র ৭৫ বছর আগে ঘটা একটা পরিবর্তনকে আমরা কিভাবে স্থায়ী হিসেবে মেনে নিতে পারি? ভারত আবার অখণ্ড হতে পারে, প্রয়োজন শুধু একটা দৃঢ় সংকল্পের। আর আপনাদের মধ্যে অখণ্ড ভারতের সংকল্পের বীজ বোনার জন্যই আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।